2019-20 শিক্ষাবর্ষের রাজবাড়ী সরকারি কলেজ অর্থনীতি বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আমি আজকে তোমাদের ক্লাস নিতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের সামষ্টিক অর্থনীতি প্রথম পর্ব, চতুর্থ অধ্যায়ে বিষয়টি। তো প্রথমেই আমার পরিচয় তোমরা জানো, আমি শেখ গোলাম রাসেল, প্রভাষক অর্থনীতি বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে তোমাদের সাথে যে ক্লাসটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে বিনিয়োগ, সম্প্রতি বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ, বিনিয়োগের প্রান্তিক দক্ষতা, বিনিয়োগের এমইসি, এমইআই, এই বিষয়গুলো ক্লাস দিতে যাচ্ছি। তো আমরা প্রথমে শিখব বিনিয়োগ কাকে বলে। দেখো, আমরা দেখতে পাচ্ছি সাধারণ কথা যদি আমরা বলি তাহলে জমি, ঘর বাড়ি, বন্ড, শেয়ার ইত্যাদি ক্রয়ের জন্য নিয়োজিত অর্থকে বিনিয়োগ বলে। কিন্তু অর্থনীতিতে সমাজে প্রকৃত মূলধন সৃষ্টিকে বিনিয়োগ বলে। আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ জন মেনিয়ার্ড কেইন্স বলেছেন, পুরাতন মূলধন সামগ্রীর সাথে নতুন কিছু যুক্ত হওয়াকে প্রকৃত বিনিয়োগ বলে। জোয়ান রবিনসনের মতে, বিদ্যমান মূলধনের সাথে মূলধন স্টক বিক্রি করাকে মূলধন বলে। হিগসের মতে, মূলধন সামগ্রী বৃদ্ধি বা নতুন সাজ সরঞ্জাম তৈরিকে বিনিয়োগ বলে। আমি এই সংজ্ঞার পাশাপাশি তোমাদের সাথে যেটি শেয়ার করতে চাই একটি উদাহরণ। মনে করো মেসার্স খান এন্টারপ্রাইজ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রতি বছর ব্যবসা করে তাদের মূলধন এবং বিনিয়োগ বৃদ্ধিতে চেষ্টা করে। 2017 সালের 31 ডিসেম্বর তাদের মোট মূলধন ছিল 5 কোটি টাকা। 2018 সালের একই দিনে মূলধন বৃদ্ধি হয়েছে 7 কোটি টাকা। তাহলে এই যে তাদের এক বছরে মূলধনের বৃদ্ধি, অর্থনীতি ভাষায় এটা হচ্ছে বিনিয়োগ। আমরা কেইন্সের সংখ্যার সঙ্গে মিলে বলতে পারি, পুরাতন মূলধন সামগ্রী ছিল 5 কোটি, তার সঙ্গে যুক্ত হয়েছে 2 কোটি। এই 2 কোটি হচ্ছে বিনিয়োগ। কিংবা জন রবিনসন বলেছেন যে মূলধন স্টক, অর্থাৎ আগে যে মূলধনটা ছিল এবং এরপরে যে মূলধনটা যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়ার মূলধন হচ্ছে আমাদের বিনিয়োগ। আমরা যদি একটা উদাহরণ দেখি বা সূত্রটা দেখি তাহলে সূত্রটা কিরকম হবে। তোমরা দেখো, লেখা আছে আইটি ইকুয়াল টু কেটি মাইনাস কে টি মাইনাস 1। এখানে আইটি বলতে বোঝাচ্ছে টি সময় বিনিয়োগ। অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে 2018 সালে আমাদের বিনিয়োগ বের করতে চাই, তাহলে আমাদের 18 সালের বিনিয়োগটা হচ্ছে আইটি। কেটি অর্থাৎ বিগত বছরে বা পূর্বের বছরে আমাদের মোট মূলধনের পরিমাণ। কে টি মাইনাস 1। আমরা যদি মূলধন গঠনের বা বিনিয়োগের সূত্রটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আইটি ইকুয়াল টু কে টি মাইনাস কে টি মাইনাস 1। এখানে আইটি হচ্ছে টি সময়ের বিনিয়োগ, কেটি টি সময়ের মূলধন স্টক, কে টি মাইনাস 1 অর্থাৎ টি মাইনাস 1 সময়ের মূলধন স্টক।
আমরা যদি উদাহরণটা খেয়াল করি তাহলে দেখতে পাবো 2017 সালে আমাদের বিনিয়োগ ছিল 5 কোটি টাকা, 2018 সালের একই সময়ে অর্থাৎ এক বছর অতিক্রমে মূলধন বৃদ্ধি পেয়ে হয়েছে 7 কোটি টাকা। তাহলে আমি বের করতে যাচ্ছি বিনিয়োগ কত। একটু খেয়াল করে দেখো, এখানে সূত্রটা দেওয়া আছে আই টি, অর্থাৎ 2018 সালটা হচ্ছে সময়, 2018 সময় বিনিয়োগ। কে টি, কে মানে হচ্ছে 18 সালের মোট বিনিয়োগের পরিমাণ। কেটি হচ্ছে 2018 সালের মোট মূলধনের পরিমাণ বা মোট মূলধন স্টক। আর কেটি মাইনাস ওয়ান অর্থাৎ এক বছর আগে 2017 সালে আমাদের মোট মূলধনের পরিমাণ। এভাবেই আমরা বের করতে পারি। আমরা যদি এটা একটা অঙ্ক হিসেবে খেয়াল করি তাহলে আমরা একটু দেখি 2000 2017-তে ক্যাপিটাল হচ্ছে 5 কোটি এবং 2018-তে আমাদের ক্যাপিটাল যদি হয় 7 কোটি, তাহলে 2018 সালের তুলনায় 17 সালের তুলনায় 18-তে কতটুকু মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ওই সূত্রটা বের করি। এখানে আমরা যেটা সূত্র পেয়েছি আই টি ইকুয়াল টু কে টি মাইনাস কে টি মাইনাস ওয়ান। যদি এই সূত্রটা আমরা পেতে চাই তাহলে এখানে আই কে টি হচ্ছে কত, 2018 সালের মূলধন। তাহলে এখানে কে টি ইকুয়াল টু এই যে 2018 সালের যে মূলধনটা সেটা আমরা এখানে লিখবো কে টি। এবং আমাদের কে টি মাইনাস ওয়ান অর্থাৎ 2017 সাল, টি হচ্ছে 2018, আর 18 থেকে এক বছর বাদ দিলে 2017 সাল, সেখানে আমার মূলধনটা কত ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি 5 কোটি টাকা আমাদের মূলধন ছিল। তাহলে যদি আমরা সূত্রে ফেলে দেই তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। সো আমরা এখানে 7 কোটি মাইনাস 5 কোটি লিখলে পরে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা যে অঙ্কটা করলাম যে 2017 সালে আমাদের খান অ্যান্ড সন্স কোম্পানির মোট মূলধন ছিল 5 কোটি টাকা এবং 18 সালে সেই মূলধনটা বের হয়েছে 7 কোটি। তাহলে আমাদের সূত্র হচ্ছে আইটি অর্থাৎ 2018 সালের মোট মূলধন বা মূলধন গঠন সমান কেটি মাইনাস কে টি মাইনাস ওয়ান। 2018 সালের মূলধন মাইনাস 2017 সালের মূলধন, এখানে দেখতে পাচ্ছি 2 কোটি টাকা। অতএব এই 2 কোটি টাকা হচ্ছে আমাদের মূলধন গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তাহলে এভাবে আমরা সূত্র প্রয়োগ করে
আমরা একটা দেশের মূলধন গঠন বের করতে পারি। ঠিক আছে, তো আমরা এবার আমাদের পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, এই যে বিনিয়োগ, এর উদ্দেশ্য কি? আমরা যদি দেখি, এর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আমরা কেন বিনিয়োগ করি? অধিক উৎপাদনের আশায়। উৎপাদন করলে পরে আমাদের আয় বাড়ে, আয় বাড়লে আমাদের মুনাফাটা বাড়ে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নতুন মূলধন সামগ্রীর মজুত বৃদ্ধি করা। আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের মূলধন সামগ্রীকে বিক্রি করতে চায়। এই মূলধন সামগ্রী বিক্রি করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি করা। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি করা। যদি কোনো দেশে বেকারত্ব বাড়ে, তাহলে সেই দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমরা বেকারত্বকে হ্রাস করতে পারি। তাই এই বেকারত্ব হ্রাস করে কর্মসংস্থান সৃষ্টি করার একটা অন্যতম মাধ্যম বিনিয়োগ করা। আর একটা বিষয় হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। আমরা অধ্যাপক নাস্কের দারিদ্র্য দুষ্টচক্র থেকে জানি যে কম উৎপাদনের ফলে কম আয় হয়, কম মূলধন গঠন হয়, কম বিনিয়োগ হয়, এ প্রক্রিয়া চলতেই থাকে। যদি আমরা বিনিয়োগ বৃদ্ধি করি, তাহলে উৎপাদনটা বৃদ্ধি পায় এবং আমরা আমাদের এই যে দারিদ্র্য দুষ্টচক্র, সেটাকে ভেঙে ফেলতে পারি। তাই আমরা বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে বর্তমান মজুদ মূলধন ও যন্ত্রপাতির সাথে যে অতিরিক্ত মূলধন ও যন্ত্রপাতি যুক্ত হয়, তাকে অর্থনীতিতে বিনিয়োগ বলে। তো আমরা এর পরবর্তীতে জানবো বিনিয়োগের নির্ধারকগুলো কি কি। বিনিয়োগের নির্ধারক, নির্ধারক মানে হচ্ছে যে সমস্ত বিষয়ের উপর বিনিয়োগ নির্ভর করে, তাকে বিনিয়োগের নির্ধারক বলে। যেমন সুদের হার। যদি কোনো দেশে সুদের হার বেড়ে যায়, তাহলে ওই বিনিয়োগকারী বিনিয়োগের যে অর্থ ব্যবহার করবে, সে অর্থের ব্যয় বেড়ে যায়, তখন ওই দেশে বিনিয়োগটা কমে যায়। কিন্তু সুদের হার কমলে মূলধনের ব্যয় হ্রাস পায়, তাই বিনিয়োগটা বৃদ্ধি পায়। দ্বিতীয় নির্ধারক হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা, মার্জিনাল এফিসিয়েন্সি টু ক্যাপিটাল, এমইসি। এই মূলধনের প্রান্তিক দক্ষতাটা আমরা যত বেশি হবে, বিনিয়োগ তত লাভজনক হবে এবং তারা তত বিনিয়োগে আগ্রহী হবে। মুনাফার প্রত্যাশা, যদি কোনো বিনিয়োগ থেকে মুনাফাটা বেশি হারে আসে, মুনাফা থেকে লাভের সম্ভাবনাটা, প্রত্যাশাটা বেশি থাকে, তাহলে সেই বিনিয়োগটা লাভজনক হয়। আর যদি মুনাফা থেকে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়, সেখানে লাভ কম আসতে পারে, তাহলে সেখানে কম মুনাফা সৃষ্টি হয়, কম বিনিয়োগ সৃষ্টি হয়। নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু। কোন একটা বিনিয়োগ করার সময় অবশ্যই সেই বিনিয়োগের বর্তমান বর্তমান মূল্যটা হিসাব করা হয়। যদি এনপিভিটা বেশি হয়, 0 থেকে বেশি হয়, তাহলে সেখানে বিনিয়োগ করাটা লাভজনক। আর এনপিভিটা 0 থেকে কম হলে বিনিয়োগ করাটা লাভজনক নয়। কাম্য মূলধন মজুদ, একইভাবে কাম্য মূলধন মজুদ দপ্তর উপরে বিনিয়োগ নির্ভর করে। কারিগরি কৌশল, যদি কোনো একটা উৎপাদন ক্ষেত্রে কারিগরি কৌশলটা উন্নত হয়, তাহলে উৎপাদন অধিক হারে বাড়ে, ক্রমবর্ধমান হারে বাড়ে, সেখানে বিনিয়োগটা লাভজনক। রাজস্ব নীতি, আমরা জানি 2 রকম রাজস্ব নীতি আছে, একটা হচ্ছে সংকোচনমূলক আর একটা সম্প্রসারণমূলক। যদি সরকার দেশের সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, তাহলে সেই দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। কিন্তু যদি সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, তাহলে বিনিয়োগ হ্রাস পায়। রাজনৈতিক স্থিতিশীলতা, একটা দেশে যদি প্রতিনিয়ত রাজনৈতিক মারামারি, হানাহানি, হরতাল, ভাঙচুর লেগে থাকে, তাহলে বিনিয়োগকারীরা ওই দেশে বিনিয়োগ করতে নিরাপদ বোধ করে না, ফলে ওই দেশে বিনিয়োগ হ্রাস পায়। পক্ষান্তরে যদি বিপরীত চিত্র থাকে, দেশে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বজায় থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তাহলে সবাই বিনিয়োগ করতে আকৃষ্ট হয় এবং বিনিয়োগটা
লাভজনক হয়, সেক্ষেত্রে বিনিয়োগটা বৃদ্ধি পায়। অবকাঠামো, একটা দেশের রাস্তাঘাট, পরিবহন, সমুদ্র বন্দর, ব্যাংক ব্যবস্থা, এই সবকিছু হচ্ছে অবকাঠামোর অন্তর্গত। যদি বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ থেকে উৎপাদন বৃদ্ধি করতে পারে, সেই উৎপাদনটা দেশের বাইরে রপ্তানি করতে পারে, তাহলে সে বিনিয়োগে আকৃষ্ট হয়। তাহলে অবকাঠামোগত সুবিধা যদি পাই তাহলে বিনিয়োগটা বৃদ্ধি পায়, আর অবকাঠামোগত সুবিধা যদি না থাকে তাহলে বিনিয়োগটা বাধাগ্রস্ত হয়। ব্যাংক বীমা, একটা দেশের বাণিজ্যের জন্য ব্যাংক এবং বীমা এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পণ্য রপ্তানি, লেটার অফ ক্রেডিট ওপেন অর্থাৎ এলসি ওপেন, এলসির মাধ্যমে পণ্য আমদানি, এই সমস্ত সেবা ব্যাংক দিয়ে থাকে। একইভাবে পণ্যের বিভিন্ন রকম নিরাপত্তা যেটা বীমা প্রদান করে থাকে। তাই ব্যাংক বীমা যদি খুব শক্তিশালী হয় সেই দেশে বিনিয়োগটা বৃদ্ধি পায়, আর ব্যাংক বীমা যদি দুর্বল কাঠামো হয় তাহলে বিনিয়োগটা হ্রাস পায়। এখন আমরা শিখব এমইসি ও এমইআই এই দুটি বিষয় কি। খেয়াল করো, এমইসি এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি টু ক্যাপিটাল, এবং এমইআই মার্জিনাল এফিসিয়েন্সি টু ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি মূলধনের প্রান্তিক দক্ষতা এবং বিনিয়োগের প্রান্তিক দক্ষতা, এই দুইটা বিষয়। দেখো, মূলধন থেকে বিনিয়োগ গঠন হয় এবং এই দুইটা দক্ষতা কিরকম সেটা আমরা এখন শিখব। তো অতিরিক্ত এক একক মূলধন নিয়োগ করে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয়, অতিরিক্ত এক একক মূলধন নিয়োগ করে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয় সেই প্রত্যাশিত হারকে বলা হয় এমইসি। মনে করো আমি একটা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে সেখান থেকে আমি বছরে 10 লাখ টাকা আয় করতে পারি। সেখানে আমি আরো 1 লাখ টাকা অতিরিক্ত বিনিয়োগ করলাম। এই 1 লাখ টাকা মূলধন বিনিয়োগ করার ফলে আমি যে আয়টা আশা করি সেটাই হচ্ছে এমইসি, এবং পরবর্তী টপিক হচ্ছে এমইআই। একইভাবে এটা বলতে পারি অতিরিক্ত এক একক বিনিয়োগের ফলে নিট যে আয় বা মুনাফা প্রত্যাশা করা হয় তাকে এমইআই বলে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন শেয়ার দেওয়া আছে, সংখ্যা দুটো বলা আছে। তো আমরা এমইসি এবং এমইআই বিষয়টি শিখলাম। মনে রাখবা এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে, এবং পার্থক্যগুলো দেখা যাচ্ছে পরীক্ষায় খুবই মানে প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে এটা উত্তর করতে হয়, পরীক্ষা এটা আসে। এটা খুব ইম্পর্টেন্ট এই দুটো পার্থক্যটা। তো আমরা এখন একটু দেখবো এই দুটো পার্থক্য কিভাবে আমরা করতে পারি। তো আমি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগ করে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয় সেই প্রত্যাশিত আয় হারকে এমইসি বলে। আমি এই মতো সংখ্যাটা বলেছি তোমাদের, এটা হচ্ছে আমাদের সংখ্যাগত পার্থক্য। পক্ষান্তরে অতিরিক্ত এক একক বিনিয়োগের ফলে যে হারে নিট আয় বা মুনাফা প্রত্যাশা করা হয় তাকে বলা হয় বিনিয়োগের প্রান্তিক দক্ষতা, মার্জিনাল এফিসিয়েন্সি টু ক্যাপিটাল বা এমইআই। সম্পর্কগত পার্থক্যটা আমরা একটু দেখি। এমইসি হচ্ছে মূলধনের সাথে সম্পর্কিত, কারণ আমরা জানি এমইসি মানে হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি টু ক্যাপিটাল। তো ক্যাপিটালটা অবশ্যই মূলধনের সাথে সম্পর্কিত হবে। অন্যদিকে এমইআই এটা বিনিয়োগের সাথে সম্পর্কিত। তোমরা বুঝতে পারছো, মার্জিনাল এফিসিয়েন্সি টু ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানেই তো বিনিয়োগ, সো এটা বিনিয়োগের সাথে সম্পর্কিত। এমইসি একটি স্টক ধারণা। স্টক মানে হচ্ছে মজুদ, একটা দেশের বা একটা কোম্পানির একটা ফার্মের মূলধনটা মজুদ থাকে, স্থির থাকে। পক্ষান্তরে এমইআই একটা প্রবাহগত ধারণা। এই মূলধনটা স্থির থাকলেও
বিনিয়োগটা কিন্তু সবসময় পরিবর্তন হয়। একজন বিনিয়োগকারী প্রতিনিয়ত সে বিনিয়োগটা পরিবর্তন করে। তাই এটি একটি হলো ধারণা। দেখো যদি রেখাগত আমরা আঁকি, তাহলে এবিসি রেখাটা হচ্ছে অনেকটা এরকম আকৃতির হয়, যেখানে খাড়াটা একটু কম থাকে, ঢালু আকৃতি। পক্ষান্তরে এমইআই রেখাটা অনেক খাড়া আকৃতির। আচ্ছা, যদি আমরা দুটো রেখাকে একই চিত্রে অবস্থান করি, এমইসি রেখাটা এমইআই রেখার উপরে অবস্থান করে, কিন্তু উল্টাভাবে বললে এমইআই রেখা এমইসি রেখা নিচে অবস্থান করে। চাহিদাগত পার্থক্য। এমইসি রেখা মূলধন দ্রব্যের চাহিদা নির্দেশ করে, এমইসি রেখা মূলধন দ্রব্যের চাহিদা নির্দেশ করে। পক্ষান্তরে এমইআই রেখা বিনিয়োগের চাহিদা নির্দেশ করে। দেখো আমরা সূত্র দেখতে পাচ্ছি, এমইসি সূত্রটা হলো কিরকম, সিআর ইকুয়াল টু আর1 বাই 1 প্লাস আর2 বাই 1 প্লাস আর স্কয়ার প্লাস ডট ডট ডট, একইভাবে আরএন বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন, 1 প্লাস এন টু দি পাওয়ার এন। আর এখানে আমি সূত্র দেখতে পাচ্ছি মাইনাস সি প্লাস আর3 প্লাস आरटी प्लस 1 by 1 plus m, आरटी प्लस 2 by 1 plus m whole square plus आरटी प्लस n by 1 plus m to the power n। এটা হচ্ছে সূত্রগত পার্থক্য। নির্ধারণগত পার্থক্য, এমইসি অনুসারে কাম্য পুঁজির মজুদ নির্ধারণ করা হয়। পক্ষান্তরে এমইআই দ্বারা লাভজনক বিনিয়োগের পরিমাণ নির্ধারিত হয়। তাহলে এগুলো ছিল আমাদের এমইসি এবং এমইআই এর মধ্যে পার্থক্য। তো আমাদের যে পরীক্ষা আছে, আমরা এটা অবশ্যই পরীক্ষার জন্য শিখে রাখবো। এখানে মানে খুবই সহজ একটা টপিক এবং সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা বিনিয়োগের প্রকারভেদ করব। আমরা জানি বিনিয়োগ হচ্ছে দুই প্রকার। বিনিয়োগ কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 স্বয়ংক্রিয় বিনিয়োগ, নাম্বার 2 পরিচিত বিনিয়োগ। স্বয়ংক্রিয় বিনিয়োগ এবং পরিচিত বিনিয়োগ আমরা ভোগে থেকে শিখেছি স্বয়ংভূত, মানে যে বিনিয়োগের সাথে কোনো আয়ের সম্পর্ক নেই। একজন বিনিয়োগকারীর আয় স্তর যাই হোক না কেন, সে যে পরিমাণ বিনিয়োগ করে থাকে সেটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। যদি তার আয় শূন্য হয়, তাহলে যে বিনিয়োগটা করে থাকে সেটাই হলো স্বয়ংভূত বিনিয়োগ। তো আমরা এমএস জিঙ্কার একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, স্বয়ংভূত বিনিয়োগ আয় স্তর থেকে স্বাধীন, ফলে ইহা আয়ের সাপেক্ষে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক মানে হচ্ছে আয় যাই হোক না কেন, এই বিনিয়োগে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। তো আমরা যদি আমাদের এই স্ক্রিনে দেওয়া সূচিটা খেয়াল করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যখন আয় 0 বিনিয়োগ 100, আয় বেড়ে 100 হয়েছে, বিনিয়োগটা 100ই আছে। আয় আরো এক ধাপ বেড়ে 200 হয়েছে, বিনিয়োগটা হচ্ছে 100। সো আমরা বলতে পারি এখানে আয় যাই হোক না কেন, আয়ের বৃদ্ধি বা হ্রাস যাই হোক না কেন, বিনিয়োগটা কিন্তু স্থির আছে বা অস্থিতিস্থাপক আছে। যেটা আমাদের এমএস জিঙ্গার বলেছেন যে স্বয়ংক্রিয় বিনিয়োগ আয় স্তর থেকে স্বাধীন। আয় স্তর যাই হোক না কেন, দেখো এটা কোনো পরিবর্তন হয়নি, ফলে ইহা আয়ের সাপেক্ষে অস্থিতিস্থাপক। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিকটি। আমরা পরবর্তী টপিক যাই। চিত্রভিত্তিক দিকে চিত্রের আকৃতিটা কিরকম হয় তোমরা খেয়াল করে দেখো। যখন আমাদের আয় স্তর 100, তখন যখন আমাদের আয় স্তর 0, তখন বিনিয়োগ 100। আয় স্তর 100 হলে বিনিয়োগ 100, 200 হলে বিনিয়োগ 100, 300 হলে 100। অর্থাৎ আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও বিনিয়োগটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাই রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। তো তোমরা
খেয়াল রাখবা, যদি এটা আসে যে স্বয়ংক্রিয় বিনিয়োগ রেখাটি অঙ্কন করো, মনে রাখবা অবশ্যই রেখাটা হবে বৈমাক্ষের সমান্তরাল এবং এটা লম্বকের একটা ছেদ বিন্দু থেকে সমান্তরাল হবে ভূমিক্ষের। কারণ কি? কারণ শূন্য আয়েও একটা বিনিয়োগ থাকে, এই শূন্য আগে বিনিয়োগ থাকে বিধায় এটা লম্বককে ছেদ করে। তো আমরা পরেরটা দিকে যাচ্ছি। পরেরটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। প্ররোচিত বিনিয়োগ, আচ্ছা, প্ররোচিত বিনিয়োগ মানে হচ্ছে কোনো একজন বিনিয়োগকারীর আয়ের পরিবর্তনের ফলে, আয়ের পরিবর্তনের ফলে মোট বিনিয়োগের যে পরিবর্তন হয় তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। যদি সংখ্যাগতভাবে দেখি বলে আমাদের স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছি, আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয়, আয়ের হ্রাস বা বৃদ্ধি দ্বারা যে বিনিয়োগটা প্রভাবিত হয় তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। দ্যাট মিনস আয় যদি বাড়ে বিনিয়োগটাও বাড়বে, আয় কমলে বিনিয়োগটা কমবে। সো প্ররোচিত বিনিয়োগটা হচ্ছে আয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল, আয় চেঞ্জ হলে বিনিয়োগটাও চেঞ্জ হবে। এম এস জিন্দাল বলেছেন, প্ররোচিত বিনিয়োগ হলো মুনাফা অথবা আয় উৎসাহিত বিনিয়োগ। দাম, মজুরি, সুদ ইত্যাদির ন্যায় উপকরণ পরিবর্তিত হলে মুনাফা প্রভাবিত হয় এবং তার দ্বারা প্ররোচিত বিনিয়োগ প্রভাবিত হয়। সো দেখতে পাচ্ছি যদি কোন সম্পদের দাম, মজুরি, সুদ ইত্যাদি প্রভাবিত হয় তাহলে বিনিয়োগটা প্রভাবিত হয়। এটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। তো আমরা যদি সমীকরণটা দেখি, লিখতে পারি আই ইকুয়াল টু ই ওয়াই। এখানে আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, ইকুয়াল টু প্রান্তিক বিনিয়োগ প্রবণতা বা এমপিআই, ওয়াই ইকুয়াল টু আই। সো আমরা যদি এটাকে আমরা অন্তরকরণ করি তাহলে দেখতে পাচ্ছি ডিআই বাই ডিওয়াই ইকুয়াল টু ই, একটা ধনাত্মক সংখ্যা যেটা শূন্য থেকে বড়। যেহেতু শূন্য থেকে বড় তা আমরা বুঝতে পারছি ওয়াই অর্থাৎ আয় পরিবর্তন হলে বিনিয়োগের পরিবর্তনটা হবে। দ্যাট মিনস একটা ধনাত্মক পরিবর্তন হবে, যেটা আমরা দেখতে পেলাম। তো আমরা চিত্রগত পার্থক্যটা একটু খেয়াল করে দেখি। দেখো, প্রাথমিক অবস্থায় যখন আমাদের আয় ছিল 100, বিনিয়োগ ছিল আমাদের 50, আয় বেড়ে 200 হয়েছে, বিনিয়োগ হয়েছে 100। আগে পেয়েছিলাম এ বিন্দু, এখন পেলাম বি বিন্দু। এর পরবর্তী ধাপে আয় বেড়ে হয়েছে 300, বিনিয়োগ বেড়ে হয়েছে 150, প্রাপ্ত বিন্দু সি। এ বি সি বিন্দু যোগ করে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে প্ররোচিত বিনিয়োগ রেখা। যেহেতু আয় বাড়লে বিনিয়োগ বাড়ে, দ্যাটস ওয়াই এই রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আশা করি তোমরা চিত্রগুলো বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের কিছু বাসার কাজ দিচ্ছি, যেটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে লিখবা। বই দেখে রাখো, না দেখে রাখো, এখান থেকে আরো ভালো করে নোট করে তোমরা পড়বে এবং একটা ফটো তুলে আমাকে মেইল করবে। আমি মেইলটা নিচে দিয়ে দিচ্ছি। এতে তোমাদের উপকার যেটা হবে, তুমি এই বিষয়টার সাথে তুমি পরিচিত হয়ে গেলে। যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেই সমস্যাটা তুমি ধরতে পারবে এবং আমার কাছ থেকে বা আমাদের বিভাগ থেকে তুমি সমাধান নিতে পারবে, তোমার বিষয়টা ক্লিয়ার হবে। সেই সাথে পরীক্ষার জন্য তোমার একটা প্রস্তুতিমূলক নোট তৈরি করা হয়ে গেল। তাই আমি আশা করব আমাদের অনার্স প্রথম বর্ষে যারা আছো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের সাথে তোমরাও অগ্রসর হবে। আমরা একই সাথে এগিয়ে যাব, কারণ আমাদের ক্ষতি যা হবার তা হয়ে গেছে এবং এটা আমাদেরকেই রিকভার করতে হবে। সো আমাদের প্রতিনিয়ত আমাদের ক্লাস আসবে, আমি তোমাদের এই ক্লাসটা আপডেট করব এবং পরীক্ষার জন্য কি কি প্রয়োজন সেটা অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের আমি কাজ দেব। তো দেখো, আমি তোমাদেরকে 4টা অ্যাসাইনমেন্ট দিয়েছি। প্রথমত হচ্ছে স্বয়ংক্রিয় বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য। এটা আমার লেকচার ছিল না, এটা তোমরা বাসায় করবে। এমইসি ও এমইআই এর পার্থক্য এটা আমি আলোচনা করেছি।
তোমরা কতটুকু কি বুঝতে পেরেছো সেটা তোমরা আরেকটু করবে, ক্লিয়ার হবে। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, তোমরা এই হোমওয়ার্কটা করবে। দেন বিনিয়োগ নির্ধারক সমূহ আলোচনা করো। আমরা বিনিয়োগের কয়েকটি নির্ধারক বলছি, সুদের হার, তারপরে এরকম 10টা বলেছি। তোমরা সেখান থেকে এগুলো মুখস্থ করবে এবং প্রত্যেকটা ব্যাখ্যা দিতে হবে। এবং সর্বশেষ মূলধন ও বিনিয়োগের পার্থক্য, এটা আমরা বিস্তারিত আলোচনা করি নাই, তো তোমরা এটা আলোচনা করবা। তোমরা খাতায় লিখবা, খাতায় লিখে নোট খাতাটা ছবি তুলে আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, পরবর্তী স্লাইডে তোমরা দেখবা। তো আজকে যে ক্লাসটা তোমাদের উপর নিলাম সেখানে কোনো প্রশ্ন মনে জেগেছে কিনা? হয়তো আমার কথায় বা নেটওয়ার্কের কারণে বা কোনো আমার স্লাইডের সংক্ষিপ্ততার কারণে কোনো যদি বিষয় তোমার বুঝতে সমস্যা হয়, যদি তোমার মাথায় কোনো প্রশ্ন ঢুকে থাকে যে এটা বুঝলাম না, অবশ্যই কোনো দ্বিধা করবে না আমাকে কল করতে বা আমাকে মেইল করতে বা মেসেজ করতে। যেটা সুবিধা হয় তুমি করবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সহায়তা করব। তো তোমরা নির্দ্বিধায় জানাতে পারো কোনো বিষয়ে বুঝতে হলে। আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা অ্যাসাইনমেন্ট করে তোমাদের যে ঠিকানাটা আছে, ইমেল ঠিকানাটা আছে, সেখান থেকে আমাকে মেইল করবে। এবং তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো, দেখো এখন করোনার কারণে সব বন্ধ আছে, আমাদের যোগাযোগের মাধ্যম ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম। তো আমার সঙ্গে ফেসবুকে অ্যাড হতে পারো, তবে তোমাদের সঠিক নাম সঠিক ছবি থাকতে হবে। ওই সাহিত্যিক বা ভুয়া কোনো নাম দিলে আমি হয়তো বুঝতে পারবো না, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। তাই তোমরা ফেসবুক আইডিতে যুক্ত হতে পারো আমাদের বিভিন্ন বিষয়ে শেয়ার করার জন্য। তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে তোমাদের সঙ্গে অনলাইনে ক্লাস নিলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন জেগে থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, আর আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সহায়তা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।